আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। লিটনের 4 উইকেটের জয়ে সিরিজের সমতা বাংলাদেশের। স্পিন জাদুতে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয় পাকিস্তানের। আইপিএল বাদ চ্যালেঞ্জ নিতে পিএসএল খেলার ঘোষণা ডুপ্লেসের। সিরিজ বাঁচাতে হলে ফেরানো হয়েছে সোহান সাইফুদ্দিন মেহেদীকে। বিজয় সৈকত ইস্যুতে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে বিসিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাফ সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে ধরলেন অধিনায়ক লিটন দাস। চারদিকে তা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোয় লিটনের চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল একটা স্বস্তি। সেটা যে হাফ সেঞ্চুরির চেয়ে বেশি ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসার, তা বোঝার বাকি ছিল না মাঠে থাকা কারণই। চট্টগ্রামের শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি20তে হেরে যাওয়ার পর সিরিজ বাঁচিয়ে রাখতে আজ দ্বিতীয় ম্যাচে জেতার বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। লিটনের হাফ সেঞ্চুরির পর সেই জয়টা এলো 2 বল হাতে রেখে 4 উইকেটের ব্যবধানে। শেষ ওভারে জশ লিটনের চতুর্থ বলে মেহেদী হাসানের বাউন্ডারিতে আসে জয়সূচক রান। তবে টসে জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড 28 বলে 57 রানের উদ্বোধনী জুটি পেয়ে যাওয়ার পর একটু দুশ্চিন্তায় পড়েছিল বাংলাদেশ। 14 বলে 29 রান করে ফেলা পল স্টার্লিংকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন পেসার তানজিম হাসান। আগের দিনের মতো আজও দারুণ শুরু পান আরেক আইরিশ ওপেনার টিম টেক্টর। বড় ভাই হ্যারি টেক্টরের সঙ্গে 21 বলে 31 রানের জুটিতেও তার অবদানই ছিল বেশি। তবে দুটি দৃষ্টিনন্দন ছক্কার পর ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই 25 বলে 38 রান করে তিনি আউট হয়ে যান। মেহেদী হাসানের বলে আয়ারল্যান্ডের রানেও লাগাম টানা শুরু হয় টিম টেক্টরের বিদায়ের পর থেকে। তাতে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের স্পিনার মেহেদী 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নেন। তবে আয়ারল্যান্ডের রানটাকে ঠিকই লড়াই করার মতো জায়গায় নিয়ে যান লোরকান ঠাকার। 32 বলে তার 41 রানে বাংলাদেশের সামনে 171 রানের বেশ বড় লক্ষ্যই দাঁড় করায় আইরিশরা। সেই লক্ষ্যে তাড়া করতে নেমে আগের দিনের মতো পাওয়ার প্লেতে উইকেট হারানোর মিছিল শুরু হয়নি। পারভেজ হোসেন মূলত রান তাড়ায় ছন্দটা ঠিক করে দিতে চান। 10 বলে 7 রান করে তার উদ্বোধনী সঙ্গী তানজিদ হাসান আউট হয়ে যাওয়ার পরই আরেক পাশে ঝড়ো ব্যাটিং করতে থাকেন পারভেজ। তবে পারভেজের ইনিংস খুব একটা লম্বা হয়নি। 28 বলে 5-4 ও 2 ছক্কায় 43 রান করে স্টিফেন জেলোনির বলে ক্যাচ তুলে দেন। তার বিদায়ের পর দলের ইনিংসটা টেনে নেয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক লিটন নিজেই। সাইফ হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে 31 বলে 52 রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা। দুজনের কেউই যদিও শেষ পর্যন্ত থাকতে পারেনি। লিটন 37 বলে 57 রান করে এলবিডব্লিউ হন। সাইফ 17 বলে 22 রান করে তুলে দেন ক্যাচ। তবে সাইফ লিটনের জুটিতেই জয়ের ভিত গোড়া হয়ে যায় বাংলাদেশের। প্রথম টি20তে হারের সঙ্গে বাংলাদেশের জন্য যোগ হয়েছিল রান তাড়া করতে না পারা দুশ্চিন্তা। গত 2 বছরে 15 বার 1.5 শতাধিক রান তাড়া করতে নেমে বাংলাদেশ জিতেছে মাত্র 3 বার। সংখ্যাটা একটু বেড়েছে এবার। তবে সহজ জয়ের পথে হাঁটতে থাকা বাংলাদেশের সঙ্গে হয়েছে হঠাৎই 3 উইকেট হারানোর ধাক্কা। সিরিজের শেষ ম্যাচে নিশ্চয়ই সেটাও কাটিয়ে উঠতে চাইবে বাংলাদেশ। 160 রানের উইকেট। টসের সময় 2 দলের অধিনায়কই কথাটা জোর দিয়ে বলেছেন। টসে হেরে শ্রীলঙ্কা ব্যাটিং এ নামার পর তাদের ইনিংসের মাঝামাঝি পর্যন্ত মনে হয়েছিল তারা 160 বা 170 রানের দিকে এগোচ্ছে। কিন্তু মাঝের ওভারগুলোই পাকিস্তানি স্পিনারদের দুর্দান্ত বোলিং এ এলোমেলো হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। শেষ পর্যন্ত তারা অল আউট হয় 114 রানে। লক্ষ্যটা সহজ মনে হলেও সেটা পেরোতে 18.4 ওভার পর্যন্ত খেলতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের উইকেট অবশ্য খুব বেশি পড়েনি, 4টি উইকেট হারিয়েছে তারা। মাঝের ওভারে একটা ধাক্কা খাওয়ার পর পরিস্থিতি অনুযায়ী খেলে 34 বলে অপরাজিত 37 রান করে দলে জয়ের বন্দরে নিয়ে যায় বাবর আজম। অবশ্যই এমন ধাক্কা যে আসতে পারে সেই ইঙ্গিত ইনিংস বিরতিতেই দিয়েছে শ্রীলঙ্কা। অল্প রানে অল আউট করতে সবচেয়ে বড় অবদান রাখা পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নেওয়াজ। 4 ওভারে 17 রান দিয়ে 3 উইকেট নেওয়া নেওয়াজ বলেছিলেন, এখানে স্পিনারদের জন্য অনেক সহায়তা আছে, আমাদের সতর্ক থাকতে হবে। সে সতর্ক ব্যাটিংটাই পাকিস্তান করেছে। 2 ওপেনারের একজন সাহিবজাদা ফারহান 23 করেছেন 22 বল খেলে, আরেকজন 33 বলে করেছেন 36 রান। বাবরের সতর্ক ব্যাটিং এর কথা তো আগেই বলা হলো। অধিনায়ক সালমান আগা আউট হওয়ার আগে 14 বলে করেছেন 14 রান। পাকিস্তানের যে 4টি উইকেট পড়েছে এর 3টি নিয়েছে শ্রীলঙ্কার স্পিনাররা। পাভান রত্নানায়কে 11 রান দিয়ে 2 উইকেট, ওয়ানিন্দু হাসারাঙ্গে 31 রান দিয়ে 1টি। পাকিস্তানের স্পিনাররা রান দেওয়ার দিক থেকে অবশ্য বেশ কৃপণী ছিল। 3 স্পিনার মিলে 6 উইকেট নিতে 12 ওভার দিয়েছেন 52 রান। নেওয়াজ 17 রানে 3 উইকেট, আবরার আহমেদ 18 রানে 2 উইকেট, সাইম আইয়ুব 17 রানে 1 উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নেওয়াজ। শ্রীলঙ্কার পক্ষে 47 বলে সর্বোচ্চ 59 রান করেছেন ওপেনার কামিল মিশারা।
আগামী 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ দু প্লেসি। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস আগামী আইপিএল এর জন্য দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে ছেড়ে দেয়। ডু প্লেসি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসন্ন মেগা নিলামে নিজের নাম রাখবেন না। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএল এর মেগা নিলাম। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে কয়েকটি দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন ডু প্লেসি। তবে ডানহাতি ব্যাটার নতুন চ্যালেঞ্জের খোঁজে আছেন, আর সেই চ্যালেঞ্জ হচ্ছে পাকিস্তান সুপার লিগ। 41 বছর বয়সী ডু প্লেসির গতকাল সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামের এক বার্তায় লিখেছেন, আইপিএল এর 14 মৌসুম খেলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নাম নিলামে দেব না। এটি একটি বড় সিদ্ধান্ত এবং পেছনে ফিরে তাকালে আমি কৃতজ্ঞ। এই লিগ যে আমার ক্রিকেট যাত্রার একটি বিশাল অংশ। আমি ভাগ্যবান বিশ্বমানের সহকর্মী, চমৎকার ফ্র্যাঞ্চাইজি এবং এমন ভক্তদের সামনে খেলার জন্য যাদের আবেগ তুলনাহীন। ভারত আমাকে বন্ধুত্ব, শিক্ষা এবং স্মৃতি দিয়েছে, যা আমাকে একজন ক্রিকেটার এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে। আইপিএল এর বদলে এবার পিএসএল এ মাঠ মাতানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ডু প্লেসি আরো জানান, এই বছর আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং আগামী মৌসুমে পিএসএল খেলবো। এটি আমার জন্য একটি রোমাঞ্চকর পদক্ষেপ। নতুন অভিজ্ঞতা নেওয়ার, একজন খেলোয়াড় হিসেবে উন্নতি করার এবং একটি লিগের অংশ হওয়ার যা অসাধারণ প্রতিভা ও সামর্থ্যে ভরা। নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। আমি পাকিস্তানের আতিথ্য উপভোগ করার জন্য মুখিয়ে আছি। আইপিএল এর সর্বশেষ মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন না ডু প্লেসি। দিল্লি ক্যাপিটালসের হয়ে 9 ম্যাচে 22.4 করে মাত্র 202 রান করেছেন। তাই স্বাভাবিকভাবেই দিল্লি তাকে ধরে রাখার না করার সিদ্ধান্ত অনেকের কাছে প্রত্যাশিত ছিল। আইপিএল এর ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডু প্লেসি। দিল্লির পাশাপাশি মারকুটে ব্যাটার চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাইজিং পুনে সুপার জায়ান্টদের হয়ে খেলেছেন। সিএসকে এর হয়ে 2 বার চ্যাম্পিয়ন্স হয়েছেন তিনি। পিএসএল এবারই প্রথম নয়, আগেও খেলার অভিজ্ঞতা আছে ডু প্লেসির। পাকিস্তানের এই লিগে 2019 থেকে 21 সালের মধ্যে পেশোয়ার জালমি এবং গ্ল্যাডিয়েটর্সের হয়ে 6টি ম্যাচ খেলেছেন তিনি। হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ফেরার সুযোগ, এমন কঠিন সমীকরণের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ আয়ারল্যান্ড। আইরিশদের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলাই হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় টি-20তে মুখোমুখি দুই দল। শনিবার সন্ধ্যা 6টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমানের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করেছে আয়ারল্যান্ড। সিরিজ বাজাতে 3 পরিবর্তন নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলা জাকির আলী, রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম নেই আজ। তাদের পরিবর্তে দলে ফিরেছেন নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদী হাসান। অন্যদিকে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন, কার্টিস কামফারের জায়গায় দলে ঢুকেছেন বেন কালিজ। বিপিএল এর দ্বাদশ আসরকে সামনে রেখে নিলাম তালিকা প্রকাশ হতেই সবচেয়ে বড় আলোচনায় চলে আসে কয়েকজন অভিজ্ঞ স্থানীয় ক্রিকেটারের নাম বাদ পড়া। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ কয়েকজন হঠাৎ অনুপস্থিতি শুধু সমর্থকদের নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যেও প্রশ্ন তুলেছে আসলে কি ঘটছে। সন্ধ্যায় গণমাধ্যমের সামনে এসে সেই প্রশ্নগুলোর জবাবই দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। পরিষ্কার জানিয়ে দিলেন, একটাই বার্তা, বিসিবি নিয়মে অচল, সন্দেহ থাকলে কোনো ছাড় নাই। ফিক্সিং সন্দেহে কিছু ক্রিকেটারের নাম লাল তালিকাভুক্ত রয়েছে, এই তথ্য নিশ্চিত করে মিঠু বলেছেন, যতক্ষণ দোষী প্রমাণিত না হয় কাউকে দোষী বলা যাচ্ছে না। তবে লাল তালিকায় যারা আছে তারা নিলামে থাকতে পারেন না। আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছি। এর পাশাপাশি দলগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। হোটেল, ড্রেসিং রুম বা দলের আশপাশে যারা থাকবে সবার নামের তালিকা আগে জমা দিতে হবে। সেই তালিকাও ছাড়পত্র পাবে দুর্নীতি দমন ইউনিটের অনুমোদনের পর। নিজেদের নাম না থাকায় বিজয় মোসাদ্দেকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে মিঠুর সুর ছিল যথেষ্ট দৃঢ়। তিনি বলেন, তারা প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু নিলামে কাকে নিব কাকে নিব না এটা গভর্নিং কাউন্সিলের এখতিয়ার। লাল তালিকা মানে আমরা রাখবো না, তার মতে নিলাম কোনো স্বয়ংক্রিয় অধিকার নয়। ক্রিকেট খেললেই যে নিলামে নিতে হবে এমন নিয়ম নেই। বিদেশি হিসেবে 500 জন আবেদন করেছিল, আমরা নিয়েছি 260 জন। এখানেও একই নীতি। মিঠু আবারও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিসিবি এখনই কাউকে দোষী সাব্যস্ত করছে না, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা বলছি না তারা দোষী, তথ্য প্রমাণ অ্যালেক্স মার্শালের মতো বিশ্বের সেরা বিশেষজ্ঞদের কাছে গেছে। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের খেলতে দিতে পারি না, এতে ক্রিকেটে ভুল বার্তা যাবে। বিপিএল এর মতো জনপ্রিয় টুর্নামেন্টে এমন কঠোর সিদ্ধান্ত স্বাভাবিকভাবে আলোচনার জন্ম দিচ্ছে। তবে বিসিবির বার্তা স্পষ্ট, আস্থা এবং বিশ্বাসযোগ্যতার জায়গায় কোনো আপোষ নয়। লাল তালিকার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শীতলতার সুযোগও নেই। বিজয় সৈকতদের ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে সেই তদন্তের উপর। আর বিসিবি চাইছে মাঠের ক্রিকেট যেন থাকে সন্দেহমুক্ত, নির্মল, প্রতিযোগিতামূলক এবং বিশ্বাসযোগ্য। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। লিটনের 50, 4 উইকেটের জয়ে সিরিজের সমতা বাংলাদেশের।
স্পিন জাদুতে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয় পাকিস্তানের। আইপিএল বাদ চ্যালেঞ্জ নিতে পিএসএল খেলার ঘোষণা ডুপ্লেসির। সিরিজ বাঁচাতে হলে ফেরানো হয়েছে সোহান সাইফুদ্দিন মেহেদীকে। বিজয় সৈকত ইস্যুতে জিরো টলারেন্স, কঠোর অবস্থানে বিসিবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।